নমস্কার, আদাব। আমি প্রশান্ত কুমার রায়। আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় 13 ঘন জ্যামিতি। এটা ঘন জ্যামিতির বেসিক লেকচার 2। আজকে আমরা আলোচনা করব কোন পিরামিড, গোলক এবং সিলিন্ডার নিয়ে। যদিও সিলিন্ডার অধ্যায় 13তে নেই, কিন্তু আমাদের প্রয়োজনের স্বার্থে একটু লাগবে। আমার হাতে যে বস্তুটা দেখতে পাচ্ছেন, এটা একটা কোণক। আমি একটি কোণকের চিত্র এঁকেছি। কোণকের এই যে এটা কি, নিচেরটা একটা বৃত্ত কিনা, একটা বৃত্ত। এই বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে, তাহলে এইটুকু আমাদের আর, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ আর কোণকের এই যে উচ্চতাটা, ভূমির কেন্দ্র থেকে ঠিক উচ্চতাটা, এটা হচ্ছে কোণকের উচ্চতা। তাহলে কোণকের উচ্চতা h। এবার আমরা যদি এটা যোগ করি তাহলে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। সেই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে কি এল। এটাকে বলা হয় হেলানো উচ্চতা এল। এটা অবশ্যই একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা যদি কোণকের দিকে তাকাই তাহলে এই যে ভূমি, এখানে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে মিডিল পয়েন্টটা যে উচ্চতা এটা h, এবং কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্সটুকু এটা হচ্ছে আমাদের r। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই এল সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি এল স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতএব এল সমান সমান আমাদের কি আসবে? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আশা করি বুঝছি। এবার কোণকের ভূমির ক্ষেত্রফল। কোণকের ভূমি একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ আর দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার। এবার কোণকের বক্রতলের ক্ষেত্রফল। আমার হাতে যে ঘনবস্তুটা আছে এটা কোণক। আমরা যদি কোণকের এটাকে ভূমির ক্ষেত্রফল বলতে পারি, এটা আমাদের ভূমির ক্ষেত্রফল। তাহলে কোণকের এই যে তলটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কোণকের বক্রতল। আমরা যদি খেয়াল করি যে কোণকের তলটাকে আমরা অসংখ্য ত্রিভুজে, ছোট ছোট ত্রিভুজে বিভক্ত করতে পারি। একটা ত্রিভুজ, দুইটা, এভাবে আমরা অসংখ্য ত্রিভুজে বিভক্ত করতে পারি। এবার যদি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে অসংখ্য ত্রিভুজের মানে মোট যতটি ত্রিভুজ উৎপন্ন হবে তত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের এই বক্রতলটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এবার আমরা একটু খেয়াল করি এই চিত্রটার দিকে। এখানে আমরা একটু মিলাই দেখি যে আমাদের কোণকের উচ্চতাটা h, এই যে এখানে এই রেখাটা আমাদের এল কিনা। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আসতেছে এটা আমরা দেখি। তাহলে হাফ গুণন ভূমি, এই এতটুকুকে আমি ধরে নিলাম a। কতটুকু ধরে নিলাম? a ইন্টু এখান থেকে এবার এই উচ্চতাটা কি এল, আমাদের হেলানো উচ্চতা এল। পরেরটা কি আসবে? যোগ হাফ ইন্টু বি ইন্টু এল। পরের ত্রিভুজটা কি আসবে? হাফ ইন্টু সি ইন্টু এল। কারণ প্রত্যেকবার এই যে হেলানো উচ্চতাটা কি থাকবে? একই থাকবে। তাহলে এরকম ডট ডট চলতেই থাকবে। আমরা হাফ ইন্টু এলটা কি নিতে পারি? কমন নিতে পারি। তাহলে কি আসলো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট। এবার আমরা একটু খেয়াল করি, এই এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ এভাবে যদি যোগ করি, তাহলে এই পুরোটা যোগ করে কি পাবো? আমরা ভূমির পরিধি পাবো কিনা? ভূমির পরিধি পাবো। তাহলে আমরা বলতে পারবো হাফ ইন্টু এল ইন্টু এইটা যোগ করে কি আসবে? ভূমির পরিধি। তাহলে ভূমির পরিধি, তাহলে আমাদের কি আসলো? হাফ ইন্টু এই এলতে আমাদের কি হেলানো উচ্চতা ইন্টু ভূমির পরিধি ইন্টু আমাদের হেলানো উচ্চতা কি? এই যে আমাদের হেলানো উচ্চতা হচ্ছে এল। তাহলে এল ইন্টু ভূমির পরিধি কি? অবশ্যই যেহেতু 2 পাই আর, কারণ আমাদের এই যে ভূমিটা আছে এর ব্যাসার্ধ কি আর। তাহলে আমরা এখানে খেয়াল করি এই টু কেটে যাচ্ছে, তাহলে কি আসলো আমাদের পাই আর এল। আশা করি বুঝছি। এখন আমরা আলোচনা করব কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল। কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে বোঝায় যতগুলা তল আছে। তাহলে এখানে ভূমি একটা তল, আরেকটা তল আছে সেটা বক্রতল। তাহলে ভূমির ক্ষেত্রফল যোগ আমাদের কিসের ক্ষেত্রফল?
বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, পাই আর স্কয়ার, এবং বক্রতলের ক্ষেত্রফল কি পেয়েছি, পাই আর এল। তাহলে আমরা যদি পাই কমন নিতে পারি, আর কমন নিতে পারি, তাহলে আর প্লাস এল। আশা করি বুঝছি। এখন আমরা নির্ণয় করব কোণকের আয়তন। কোণকের আয়তন, আয়তন নিয়ে আমরা একটা সূত্র মুখস্থ করব, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমাদের এই যে আমরা সিলিন্ডারের দিকে তাকাই, তাহলে এর ভূমি হচ্ছে এটা এবং উচ্চতা এটা। তাহলে ভূমির ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার ইনটু উচ্চতা কি তার, এইচ। তাহলে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই সিলিন্ডারের আয়তন কি হবে, পাই আর স্কয়ার এইচ। এখন আমরা যদি খেয়াল করি যে সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা কোণ এবং একটা সিলিন্ডারের ক্ষেত্রে এর ভূমিটা একটা কি, বৃত্ত, কিন্তু এর শীর্ষবিন্দুটা কি, জাস্ট একটা বিন্দু মাত্র। এর ভূমিটা একটা বৃত্ত, এই শীর্ষবিন্দু আমরা এই উচ্চতায় গিয়ে এটাও কি পেলাম, বৃত্ত। এটার ক্ষেত্রফল যতটুকু এটারও ক্ষেত্রফল ততটুকু। যখন ভূমির ক্ষেত্রফল এবং শীর্ষতলের ক্ষেত্রফল একই হবে তখন সেটাকে আমরা বলবো সুষম ঘনবস্তু। কিন্তু এর ভূমি ক্ষেত্রফল এবং শীর্ষবিন্দুর বা শীর্ষতলের ক্ষেত্রফল কি নয়, সমান নয়, তখন এটাকে আমরা সুষম ঘনবস্তু বলতে পারবো না। এটা হচ্ছে সুষম ঘনবস্তু। তাহলে এটা সুষম ঘনবস্তু, এটা সুষম ঘনবস্তু নয়। যখন একটা ত্রিমাত্রিক ঘনবস্তু সুষম হবে না তখন তার আয়তন নির্ণয়ের বেলায় এখানে কি আসবে, 1/3। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আশা করি বুঝছি। এখন আমরা আলোচনা করব পিরামিড নিয়ে। আমার হাতে যে ঘনবস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিরামিড। পিরামিডের এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ভূমি, এবং এই তলগুলোকে কি বলবে, পার্শ্বতল। তাহলে আমার হাতে যে পিরামিডটা আছে এটার পার্শ্বতল কয়টা, 4টা। আমরা যে 1 2 3 4, 4টা। তাহলে এই পিরামিডটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, ভূমির ক্ষেত্রফল যোগ এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে, এই ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল আমি ধরে নিলাম আমার হাতে যে পিরামিডটা আছে এটা একটা বর্গ, এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলগুলা খেয়াল করি, পার্শ্বতলগুলা প্রত্যেকটাই এক একটা ত্রিভুজ কিনা, প্রত্যেকটাই এক একটা ত্রিভুজ। এবং খেয়াল করি এই ত্রিভুজটার যখন আমি ক্ষেত্রফল নির্ণয় করব তখন এই অংশটাকে আমি ধরবো ভূমি, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ভূমি, এবং এই উচ্চতাটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা ধরবো উচ্চতা। খেয়াল করে দেখি যে এই পিরামিডটার এই এতটুকু, এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের উচ্চতা, এবং এইটাকে তো কি বলবে, পিরামিডের হেলানো উচ্চতা। তাহলে আমরা বলতে পারি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলা কি প্রত্যেকটাই এক একটা ত্রিভুজ কিনা, প্রত্যেকটাই এক একটা ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারবো হাফ। আমরা ধরে নিলাম এই বাহুটার মান এ, যেহেতু আমি এটা বর্গ ধরে নিয়েছি তাহলে প্রত্যেকটার মান কি, প্রত্যেকটা ভূমির মান এ, প্রত্যেকটা ভূমির মান আমাদের আসলো এ। তাহলে হাফ গুণন এ ইন্টু, এবং প্রত্যেকটার যেহেতু আমরা বর্গ ধরে নিয়েছি হেলানো উচ্চতাটা কি আসবে, একই আসবে। তাহলে হেলানো উচ্চতাটা কি, এল ইন্টু এল যোগ হাফ ইন্টু এ ইন্টু এল যোগ হাফ ইন্টু এ ইন্টু এল যোগ হাফ ইন্টু এ ইন্টু এল। তাহলে আমাদের কি আসলো, ভূমির ক্ষেত্রফল যোগ হাফ কমন এবং এলটাও কি কমন যোগ, অতএব ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু এল। এবার এই 4টা এ যোগ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই ভূমিটার পরিসীমা। তাহলে হাফ ইন্টু এল ইন্টু ভূমির পরিসীমা। আশা করি এতটুকু বুঝছি। এখন এই পিরামিডটার উচ্চতা আমরা ধরে নিলাম এইচ, এবং এখানে এই পিরামিডের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র থেকে প্রতিটি দূরত্ব কি ধরে নিলাম
আর। আচ্ছা, পিরামিডের ভূমির কেন্দ্র থেকে প্রতিটি বাহুর দূরত্ব আর। এবং অর্থাৎ এটা ধরলাম আমরা এস, এবং এখান থেকে প্রতিটি বাহুর দূরত্ব আর, এবং এটাই আমাদেরকে আসবে হেলানো উচ্চতা। তাহলে এল সমান সমান আমরা কি বলতে পারবো? √/s² প্লাস r², কারণ এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আশা করি এতটুকু বুঝছি। তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কি আসলো? ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু হেলানো উচ্চতা ইন্টু ভূমির পরিসীমা। আশা করি বুঝছি। এবার আমরা পিরামিডের আয়তন নির্ণয় করব। পিরামিডের আয়তন আমরা খেয়াল করি, আমরা একটু আগে আলোচনা করেছি সুষম ঘনবস্তু কোনটা এবং সুষম ঘনবস্তু কোনটা নয়। এখানে খেয়াল করি যে এর ভূমিটা একটা কি বর্গ বলতে পারি বা আয়ত বলতে পারি, কিন্তু এর শীর্ষতলটা একটা বিন্দু মাত্র। যখন ভূমির ক্ষেত্রফল এবং শীর্ষতলের ক্ষেত্রফল সমান হবে না, তখন সেটাকে আমরা সুষম ঘনবস্তু বলতে পারবো না। যখন সুষম ঘনবস্তু হবে না, তখন এখানে কি আসবে? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আশা করি বুঝছি। আমরা এখন একটা ম্যাথ দেখি, এখানে বলছে একটা পিরামিডের উচ্চতা 5 মিটার, অর্থাৎ এই পিরামিডটার উচ্চতা হচ্ছে আমাদের কত? 5 মিটার। তাহলে এইচ আমাদের কত দেওয়া আছে? 5 মিটার। এবং বলছে ভূমি একটা কি বর্গ। এই যে ভূমিটা, আমরা যদি খেয়াল করি, আমাদের ভূমি হচ্ছে এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে ভূমি একটা কি বর্গ, তাহলে ভূমিটা হচ্ছে বর্গ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 4 মিটার। তাহলে এট ফার্স্ট আমাকে এই যে এখানে কেন্দ্র থেকে, তাহলে প্রতিটি বাহুর দূরত্ব কত হবে? তাহলে এইটা হচ্ছে তোমার 4 মিটার, তাহলে এর অর্ধেক কত হবে? 2 মিটার। তাহলে আমরা বলতে পারবো আর হচ্ছে আমাদের কত? 2 মিটার। হেলানো উচ্চতা এল সমান সমান আমরা কি বলতে পারবো? √/s² প্লাস r²। তাহলে আমাদের কি আসবে? এইচ এর মান আমাদের কত? 5² প্লাস 2²। তাহলে √5², 25 প্লাস 4, তাহলে আমাদের √29। এখন আমাদের বলছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি? পিরামিডের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আমাদের কি? ভূমি একটা বর্গ, তাহলে এর ক্ষেত্রফল a², অর্থাৎ আমরা ডিরেক্ট মান বসাই, তাহলে 4² যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের হাফ ইন্টু কি জানি? পার্শ্বতলের ক্ষেত্রফল হাফ ইন্টু হেলানো উচ্চতা ইন্টু ভূমির পরিধি। তাহলে আমাদের কি আসলো? 4² কত? 16 প্লাস হাফ ইন্টু হেলানো উচ্চতা আমাদের কত আসলো? √29 ইন্টু ভূমির পরিধি। তাহলে ভূমি এর প্রত্যেকটা বাহুর মান 4, তাহলে ভূমির পরিধি কত আসবে? 4 যোগ 4 যোগ 4 যোগ 4, তাহলে কত আসলো? 16। তাহলে আমাদের মান কত আসে? তাহলে আমাদের এই মানটা আসলো 43.08, এবং এটা আমাদের 16, তাহলে কত আসে? 59.08 বর্গ মিটার। এখন আমাদের জানতে চেয়েছে আয়তন। আয়তন সমান সমান আমরা কি জানি? হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 4² 16 ইন্টু উচ্চতা আমাদের কত? 5। তাহলে আমাদের মান আসলো 40 ঘন মিটার। আশা করি বুঝছি। এখন আমরা আরেকটি ম্যাথ দেখি। আমাদের ম্যাথটি আছে, একটি পিরামিডের উচ্চতা 5 মিটার, এর ভূমি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 4 মিটার। আমাদেরকে বলছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো।
অর্থাৎ এবার কিন্তু আমাদের ভূমিটা কি নেই, বর্গ নেই। এবার কিন্তু আমরা যদি খেয়াল করি, মোটামুটি এটাকে আমরা একটা আয়তকার পিরামিড, যার ভূমিটা একটা আয়ত ধরে নিতে পারি। খেয়াল করে দেখি, তাহলে আমাদের এই বরাবর যে হেলানো উচ্চতা এবং এই বরাবর হেলানো উচ্চতা সমান আসবে না। এবার আমরা একটাকেই হেলানো উচ্চতা একবারে নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা দেখি কিভাবে এই ম্যাথটি করা যায়। আমরা এভাবে করতে পারি, প্রস্থকে ভূমি ধরে ধরে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা, এটাকে আমরা ধরলাম L1। খেয়াল করি, যখন এই প্রস্থটাকে ভূমি ধরব, তখন আমাদের এই বরাবর, অর্থাৎ আমরা এটাকে দৈর্ঘ্য বলতে পারি, এটা হচ্ছে আমাদের প্রস্থ। প্রস্থটাকে যদি ভূমি ধরি, তাহলে আমাদের হেলানো উচ্চতা এটা। এখানে হেলানো উচ্চতা কিভাবে পাবো? এখানে কেন্দ্র থেকে এই দূরত্বটা কত? কেন্দ্র থেকে এই দূরত্বটা কি 5 মিটার কিনা? 5 মিটার। এবং আমাদের উচ্চতা এই বরাবর কত দেওয়া আছে? এটাও দেওয়া আছে আমাদের 5 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এবার হেলানো উচ্চতা। তাহলে L1 কি আসবে? √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে √25 প্লাস 25, তাহলে √50। এবার দৈর্ঘ্যকে ভূমি ধরে, দৈর্ঘ্যকে ভূমি ধরে হেলানো উচ্চতা, এটাকে আমরা ধরে নিলাম L2। খেয়াল করি, এবার আমাদের ভূমি ধরলাম এটা, তাহলে হেলানো উচ্চতা এটা। এবার আমাদের ভূমি এটা, দৈর্ঘ্যটাকে ভূমি ধরলাম, তাহলে হেলানো উচ্চতা এটা। তাহলে এবার কেন্দ্র থেকে দূরত্বটা কি প্রস্থের অর্ধেক কিনা? প্রস্থের অর্ধেক। তাহলে প্রস্থ আমাদের কত? 4। তাহলে এবার আসবে, এবং তাহলে আমরা বলতে পারি যে এবার আমাদের 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে √29। আশা করি এতটুকু বুঝছি। তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল কি আসবে? ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল আমাদের কি আসতেছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10, প্রস্থ হচ্ছে আমাদের 4 যোগ। এবার আমরা যদি খেয়াল করি যে এখানে ঠিক কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে? পার্শ্বতলে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে? 4টা ত্রিভুজ উৎপন্ন হবে। একটা দৈর্ঘ্যটা ভূমি হবে, আর আরেকটা ত্রিভুজের প্রস্থটা কি হবে? ভূমি হবে। তাহলে আমরা প্রস্থের জন্য একটা হেলানো উচ্চতা বের করেছি, দৈর্ঘ্যের জন্য হেলানো উচ্চতা বের করেছি। তাহলে আমাদের এবং আমরা খেয়াল করি, এই ত্রিভুজটা যেমন হবে অপোজিট, দৈর্ঘ্য বরাবর অপোজিটে, সেই ত্রিভুজটাও একই রকম হবে। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু দৈর্ঘ্যটাকে আমরা কি ধরলাম? ভূমি। তাহলে 10 ইন্টু এই দৈর্ঘ্যটাকে ভূমি ধরলে আমাদের হেলানো উচ্চতা কত আসছে? √29। এইটুকু কেন? কারণ এটা একটা ত্রিভুজ এবং অপোজিটে ঠিক আরেকটা ত্রিভুজ। যোগ 2 ইন্টু হাফ ইন্টু, এবার প্রস্থটাকে ভূমি ধরবো, প্রস্থটাকে ভূমি, তাহলে 4 ইন্টু, এবার হেলানো উচ্চতা আমাদের কোনটা নিতে হবে? √50। আশা করি বুঝছি। এখন আমাদের ক্যালকুলেশন, তাহলে আমাদের এটা আসলো 440 যোগ, আমরা এই টু কেটে দিতে পারি, তাহলে আমাদের মান আসলো কত? এই পুরো মানটা আসলো 53.85 যোগ, এবং আমাদের এই মানটা আসলো কত? 28.28। তাহলে আমাদের যোগ করে কি আসে? আমাদের টোটাল আসলো 122.13 বর্গ মিটার। আশা করি বুঝছি। এখন আমাদের পিরামিডের আয়তন কি আসবে? আয়তন 1/3 ভূমির ক্ষেত্রফল
ইন্টু উচ্চতা। তাহলে 1/3 আমাদের ভূমির ক্ষেত্রফল কি? ভূমি একটা আয়ত, এর ক্ষেত্রফল আমাদের কত আসলো? 10 × 4 ইন্টু উচ্চতা আমাদের কত দেওয়া আছে? 5। তাহলে আসলো কি 1/3 ইন্টু 40 ইন্টু 5। তাহলে আমাদের আসলো 66.67 ঘন সেমি, ঘন মিটার। আশা করি বুঝছি।